আজকে রাত্রে খাওয়াটা বাড়িতে গিয়েই খাবো। খুব ভালো লাগছে যে না নিজের জায়গায় ঢুকতে পেরেছি। 13-14 দিন পরে আজকে বাড়ি ঢুকবো। এখন বাজে 4:30 বার হব। এখন দেখি কতটা টাইম লাগে। মোটামুটি খুব তো জোরে চালানো যাবে না, এমনি ওর পায়ের সমস্যা, আরও পাটা দেখলাম আরও বেশি ফুলে গেছে। ব্যান্ডেজ ট্যান্ডেজ সব করে ওষুধ তো দেওয়া হয়েছে। এবার তবু আশা করছি 7:30-8টার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারবো। আমাদের 612 কিলোমিটার বাকি আছে আমার বাড়ি পর্যন্ত, এখান থেকে 7:30-7টার মধ্যে ঢুকে যেতে পারবো। ঠিক আছে, চলো গিয়ে দেখা হবে মোটরবোলাঙে গিয়ে। বাইরে থেকে প্রপার্টিটা খুব সুন্দর, ভিতরটাও সুন্দর, তবে রুমগুলো এখন কাজ হচ্ছে তো। বিল্ডিংটা পুরাতন ছিল, রুমগুলো সব নতুন করে আবার সাজাচ্ছে, এই জন্য একটু প্রবলেম এই মুহূর্তে আছে। ঠিক আছে, চলো এখন রাত্রে অন্ধকার, আমরা প্রথমে NH-16 উঠি, উঠে সব কিছু বিস্তারিত গল্প গুজব আলোচনা যেটা মোটর ব্লগিংরা করে থাকে সেটা করব। এখন সকালবেলায় গ্লাভস তো কিছু পরিনি, আর NH-16 উঠবো, গ্লাভসটা পরে নেবো, পরে নিয়ে চলে যাব। আর আমরা NH-16 পাশেই ছিলাম, এই যে পাশে এখান থেকে ইয়েটা আর কি, মানে নিচ দিয়ে রাস্তা আছে, উপর থেকে ওভারব্রিজটা, এই ওভারব্রিজের পাশেই ছিলাম। এই যে এখানে কানেক্ট হচ্ছে NH-16 কানেক্ট। ঠিক আছে, গ্লাভসটা পরে নিই, পরে নিয়ে তারপরে সব কথা হচ্ছে। তোমাকে দেবো তো, বেশ ঠান্ডা এখানে, ধরো। ওং নমঃ শিবায়। চলে যাই এবার, ফগ লাইটও জ্বালিয়ে দিয়েছি। বাজে 4:41, 4:30টায় আমরা ড্রেস করেছি। 6 থেকে 7 মিনিট লেগেছে লাগেজটা ইনস্টল করতে। ব্যাগ থেকে কিছু বার করিনি, শুধু দুদিন ধরে যে জামা কাপড়গুলো পরে আসছিলাম শুধু সেই জামা কাপড়গুলো চেঞ্জ করেছি ভিতরের। আর রাইডিং জ্যাকেট তো চেঞ্জ করার কোনো ব্যাপারই নেই, ওটা একটাই হয়। ওর যা কালার হয়েছে এখন, আর বৃষ্টির মধ্যে রাইড করেছিলাম তো, হালকা বৃষ্টি হওয়ার পরে যে গাড়ির চাকাগুলো যখন এরকম রাউন্ড আকারে ঘোরে, সেই নোংরাটা এসে পুরো বাইকের সামনে তো লেগেছে, আর সব আমার জামার কালারটা একটু হলে 19-20 হয়ে আছে। নো প্রবলেম, এটা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমার ঘর দেখাচ্ছি 666 কিলোমিটার, 666, আর টাইম লাগবে 13 ঘন্টা 9 মিনিট। 13 ঘন্টা 9 মানে 14-15 ঘন্টা টাইম লাগবে। এখন যদি 4টে বাজে, মানে ওই 9টা-10টা লেগে যাবে বাড়ি যেতে। নো প্রবলেম, চলে যাব। 10টা 11টা 12টা 3টে 4টে যা হোক, এবার ডাইরেক্ট রেস্ট নেবো বাড়ি গিয়ে। ঠিক আছে, সূর্যটা উঠুক, উঠলে আবার কথা হবে। এখন আমি টুকটুক করে গাড়িটা চালাতে লাগি। বাজে 7:12, আমরা অলরেডি 118 কিলোমিটার। আর আমি যে প্রতিদিনের মতন যেটা হয় আমার, যে প্রথমে ট্রিমিটার জিরো করতে মনে থাকে না, 9.7 মানে প্রায় 10 কিলোমিটার পরে চালানোর পরে এসে আমি ট্রিমিটার জিরো করেছি। অতএব আমি এখনও পর্যন্ত এই 7:12, 4:44 শুরু করেছিলাম, আর এখন বাজে 7:12 চালিয়েছি। এখানে হয়েছে ট্রিমিটার 119, আর ওদিকে 10, 129, ওই 130 কিলোমিটার মধ্যে চালিয়েছি। এখনও ভুবনেশ্বর ঢুকতে মোটামুটি 25-30 কিলোমিটার মতন বাকি আছে। আর ওদিকে বরুণদেব মেঘের আড়ালে আছেন, সানরাইজ হয়ে গেছে অনেক আগেই। আর একটা জিনিস বলার, এখন মানে এখান দিয়ে বাইক চালাচ্ছি, ভিতরে একটা মানে গায়ে দেওয়া আছে, টি-শার্ট গায়ে দেওয়া আছে, তার উপরে রাইডিং জ্যাকেট, কিন্তু ঠান্ডা যেন সেই শীতকালের মতো লাগছে, মানে খুবই ঠান্ডা। একটু আগে আমরা চা খাওয়ার জন্য একটা টি শপে ঢুকেছিলাম, সেখানে চা খেতে গিয়ে দেখি সেখানে ইডলি হচ্ছে।
ও বলল যে এই তো শেষ খাওয়া, এরপর তার হবে না, এরপর শুধু ভাত ডাল চাল খেতে হবে। তাই ইডলি খাই, ইডলি নিলাম আর বড়া নিলাম। টোটাল 5টা ইডলি দিল আর 2টো করে বড়া। টোটাল বিল হয়েছে আমাদের 60 টাকা, 30 টাকা করে একজনের। খুব কম পয়সায় দারুণ খাওয়া। এই দেখো অনেকে শীতের পোশাক গায়ে দিয়ে আছে, কি বুঝতে পারছো ঠান্ডা এখানে এখন। আর ওদিকে অন্ধ্রপ্রদেশে ছিল যেন আগুন। সকালবেলা একটু ঠান্ডা লাগতো, বাট সারা দিনটা আগুন ছিল। তবে গরমটা আমরা সেই অর্থে অতটা বুঝে উঠতে পারিনি, কারণ বৃষ্টির জন্য। এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমাদের ট্রিপটাই ক্যান্সেল করার মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। এমন কোনো দিন নেই যে আমরা বৃষ্টি পাইনি, প্রতিটা দিন বৃষ্টি পেয়েছি। এই জন্য গরমটা একটু হলেও কম লেগেছিল, বাট বৃষ্টি বিশাল সমস্যা করেছে আমাদের। আর এই উড়িষ্যার করে ভরসা নেই, কখন যে আকাশে বৃষ্টি হবে। মানে ভারতবর্ষে সবথেকে ঝড় বৃষ্টি প্রবণ এরিয়া হচ্ছে এটাই। বৃষ্টি বেশি হয় মেঘালয়, ঠিক আছে, কিন্তু ঝড় বেশি হয় এই এরিয়ায়। সে আমাদের বিভিন্ন পৌরাণিক গ্রন্থ যদি পড়ি সেখানেও কলিঙ্গে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হয়। মানে এর করে বিশ্বাস নেই, মানে বঙ্গোপসাগরে যত নিম্নচাপ হবে সব এই কলিঙ্গের উপর দিয়ে, অর্থাৎ উড়িষ্যার উপর দিয়ে হয়ে তারপরে আমাদের দিকে মায়ানমার, বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, আদার্স রাজ্য বা দেশগুলোয় ঢুকবে। বিশেষ করে পারাদ্বীপ, বালাসোর এই এরিয়াটা তো সবার আগে হয়, তারপরে আমাদের দিকে যায়। বাজে 9টা 1, আমরা আছি মহানদীর উপরে। যেখান থেকে ভুবনেশ্বর ঢুকেছি সেখান থেকে জ্যাম। এই প্রথমে এসে এই মহানদীর উপরে ব্রিজের উপরে এসে যা একটু হালকা হলো জ্যামটা, তবু গাড়ি দেখো সামনে শুধু। আর এই ব্রিজটা না এসে যদি ভিডিও না করি তাহলে আর কি হলো। এটা আমাদের কোলাঘাট ব্রিজ। যদিও আসার সময় কোলাঘাট ব্রিজ অন্ধকারে কখন পার হয়ে গেছি বুঝতে পারিনি আমি। কটককে বাই বাই জানিয়ে এবার আমরা ছুটলাম বালাসরের দিকে। প্রথমে পড়ে ভাদ্রক, তারপরে বালাসার, বালাসার থেকে আমাদের খড়গপুর, খড়গপুর থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে এবার এক করে ডেবরা টেবরা পার হয়ে অবশেষে কলকাতা। দীঘা, কলকাতা আর বেশি বাকি নেই, মাত্র 400 কিলোমিটার, 410-12 কিলোমিটার বাকি আছে। আর আমার বাড়ি বাকি আছে এখনও 466। তবে সবে 200 কিলোমিটার কমপ্লিট করলাম। এখানে লেখা উঠছে 191, আর বলেছিলাম 10 কিলোমিটার প্রতিদিনের মতন। আমারও মনে নেই, কখনো 10, কখনো 5, কখনো 100, কখনো 20। মানে যখন মনে পড়ছে তখন ট্রিপ মিটার জিরো করছি। আসার দিন তো 100 থেকে 150 কিলোমিটার চালানো হয়ে গেছে, তারপর ট্রিপ মিটার জিরো করেছি। ভুবনেশ্বর থেকে কটক থেকে পার হওয়ার পরে আরও কম করে 25-30 কিলোমিটার বা আরও সামনে থাকতে পারে। এই যে ক্যামেরা লাগানো আছে, তাতে লিমিট স্পিড হতে হবে 60 বাইকের জন্য। আমি সঙ্গে সঙ্গে 60-এর মধ্যে নিয়ে চলে আসলাম। কখনো এটাকে বেশি করবে না, দূর থেকে দেখা যাবে দিব্যি যে মানে কোথায় ক্যামেরা বসানো আছে। ঠিক এরকম রেলিং করা আছে রাস্তার এপার ওপার, রেলিং করে তার উপরে ক্যামেরাটা বসানো। যখনই দূর থেকে দেখবে মোটামুটি 50 থেকে 100 মিটার আগে স্পিডের সাথে সাথে কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে 60-এর নিচে। তারপরে আবার হুড়ুস করে স্পিড তুলে ভাগাও গাড়ি। আবার যখন দেখবে আবার কমিয়ে দেবে, নাহলে কিন্তু অনলাইনে কেস হয়ে যাবে আবার স্পিডের জন্য। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। অবশেষে আমরা দক্ষিণ ভারত ছেড়ে পুরো ভারতে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম। হ্যাঁ, এটা ঠিক যে দক্ষিণ ভারত অনেক আগেই ছেড়ে দিয়েছি। অন্ধ্রপ্রদেশ অবধি দক্ষিণ ভারত ধরা হয়, উড়িষ্যাকে ধরা হয় না। তাহলেও আমার নিজের রাজ্যে এই মুহূর্তে প্রবেশ করলাম। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম ইউ টু ওয়েস্ট বেঙ্গল।
ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে গেলাম। আর একটা কথা বলার, যেটা প্রথম থেকে আমার প্রতিটা এপিসোড যারা দেখছেন বা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সহ্য করার জন্য। এই আমাদের দাদাদের চেকপোস্ট, দাদারা সব বসে আছে। আমাদের লাঞ্চ এখনও করা হয়নি, বাজে 2:11। ওকে বলছিলাম উড়িষ্যায় নাও খেয়ে নিই, বলছে না ওয়েস্ট বেঙ্গলে যাবো তারপরে খাবো। এবার প্রথম যে ভালো মানের একটা ধাবা পাবো সেই ধাবায় এন্ট্রি করব। মোটামুটি আজকে সকাল থেকে এখন মতো রাইড করেছি 416, আর টাইম হয়েছে 2:11। 416 ওদিকে 10 বাদ গেছে, মানে 426 কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরেই যেন একটা এনার্জি ফিরে পেলাম। এর আগে একদম নেতিয়ে পড়েছিলাম, তার কারণ বাড়ির দিকে যত ফিরছি তত যেন শরীরটা ছেড়ে দিচ্ছিলো, মানে সেই আরাম একটা ভাব ব্রেনের মধ্যে চলে এসেছিলো। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ঢোকার পরে আবার গা যেন জোশ বেড়ে গেল। তবে এখনও এখানে লেখালেখি কিন্তু উড়িয়া এবং বাংলা সংমিশ্রণ আছে, বাংলাও কিছু আছে, উড়িয়াও কিছু আছে। এই হোটেলে ঢুকবে? এখানে খাবে? এখানে খাবে? ভালো মা কি সাবিত্রী হোটেল। এই এখানে সব তো ভাত ফাত নেই। দেখে ডাকছে, গিয়ে দেখি কি বলে। ওই ভাত হবে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কি নেই নামো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই 2-4 কিলোমিটার পরেই মা সাবিত্রী হোটেলটা পেয়ে গেছি। এখানে আমরা এই খাবার অর্ডার দিয়েছি, যে দুজন খেতেও বসছি। আর আগে সবজি নিয়েছি, তবে মাছ ভাত অর্ডার করবো, যাতে মাছ চলে এসছে। আর এখন কত কি রেট ফেট কিচ্ছু জানি না। আগে ওয়েস্ট বেঙ্গলে এসেছি, মানে আগে খেয়ে নিই, তারপর রেট দেখা যাবে। খুব ভালো লাগছে যে না নিজের জায়গায় ঢুকতে পেরেছি। অ্যাকচুয়ালি এনার্জি ফিরে পেয়েছি, এনার্জি একটু আমাদের লস হচ্ছিল, সে এনার্জিটা অনেকটা ফিরে পেয়েছি। ওয়েস্ট বেঙ্গলে চলে আসে, শুধু বাড়ি এখনও প্রায় 250-300 কিলোমিটার। তবু তো ঢুকতে তো পেরেছি না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসতে একদম রাত 11টা কেন 12টা বাজলেও বাড়ি যাবো না, রাত্রে ভাতটা বাড়ি গিয়েই খাবো। অন্ধ্রপ্রদেশের মধ্যে যেমন আমি দেখেছিলাম, ওই যে রাস্তাটা অনেক চওড়া, যে যুদ্ধ বিমান টিমান নামার জন্য, ফাইটার জেটেটগুলো নামার জন্য। আমি সেই সময় বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হওয়া দরকার। আমার আইডিয়া ছিল না, এর আগে এই পথ দিয়ে গেছি আমি, বাট রাত্রে বা করে পার হতাম তো বুঝতে পারতাম না, রাত্রে বললে ভোরে ভোরে পার হতাম। কিন্তু আমাদের রাজ্যেও আছে, এটা হওয়া উচিত, যেহেতু এইখানের পাশাপাশি আছে বাংলাদেশ। আমাদের বাংলাদেশ যদি কখনো কোনো ভিন দেশই আর কি সেখানে সমস্যার সৃষ্টি করে এবং ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু এইখানের এই জায়গাটার অবশ্যই প্রয়োজন আছে। এটা কিন্তু অনেকটাই বড়। আমি পিছন দিকে প্রায় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার বেশি রেখে এসেছি, তার সামনে আরও আছে, মিনিমাম 5-7 কিলোমিটারের বেশি হবে জায়গাটা। এখন বাজে 3:39, আমরা টোটাল 450 কিলোমিটার কভার করেছি। এখনও 205 কিলোমিটার বাকি আমার বাড়ি যেতে, আর টাইম লাগবে 4 ঘন্টা 56 মিনিট, মানে 5 ঘন্টা। দেখাচ্ছে যে 8:30টার দিকে বাড়ি যেতে, 8:30, 9টা, 10:30 বেজে যাবে আমার যেতে। খড়গপুরে এখনও আসতে প্রায় 25 কিলোমিটার মতন বাকি আছে। আমাদের 546 কিলোমিটার কমপ্লিট, বাজে 5:23। এখনও 117 কিলোমিটার যেতে হবে। আর এবার সামনে আসলেই এই রুটে যারা আসে বিশেষ করে তাদের সবার প্রিয় এবং যারা ভিডিও বানায় তাদের সবার ভিডিওয়ে যে ব্রিজটা থাকে সেটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই সামনে কোলাঘাট ব্রিজ পড়বে।
বরিশাল সেতু আমাদের ওয়েলকাম জানাচ্ছে। সেতুটা পার হব, পার হলেই আমাদের বাড়ি যেখানে সেখানে চলে যাব। যদিও কলকাতা থেকে এখনও প্রায় 60 কিলোমিটার দূরে যেতে হবে আমাকে। ব্রিজটা পার হয়েই এজিসি বোস রোড ধরবো, ধরে মা ফ্লাইওভার ধরবো, ধরে কলকাতাটাকে ডাইরেক্ট বাইপাস করে রুবির সামনে দিয়ে গড়িয়ে চলে যাব। আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি, এবার আস্তে আস্তে কলকাতাকে বাইপাস করে আমরা সায়েন্স সিটি গিয়ে নামবো। এই এপিসোডের মধ্য দিয়ে K2K অর্থাৎ কলকাতা টু কন্যাকুমারী রাইড শেষ হচ্ছে। তোমাদের যদি কেউ কলকাতা টু কন্যাকুমারী যেতে চাও বা তোমার পরিচিত যদি কেউ যেতে চায়, তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা সাজেস্ট করবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রাইডে। খুব তাড়াতাড়ি আমাদের সেই পরবর্তী রাইড আসতে চলেছে। সেখানে নতুন জায়গা, নতুন কাহিনী, নতুন গল্প। K2K সিরিজের সঙ্গে জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।